এই হলো নিউজিল্যান্ড। প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অস্ট্রেলিয়া থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক শান্তিপূর্ণ দেশ। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে ক্রিকেটের জন্য জানে, কিন্তু নিউজিল্যান্ড শুধু ক্রিকেটের জন্যই নয়, বরং বিশাল বিশাল পর্বত শ্রেণী, সুন্দর হ্রদ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু এবং উচ্চমানের জৈব খাদ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। হলিউডের বিখ্যাত মুভি লর্ড অব দ্য রিংসের শুটিংও হয়েছিল এই নিউজিল্যান্ডের সুন্দর ভূমিতে। নিউজিল্যান্ডের জলবায়ু সম্পূর্ণরূপে ইংল্যান্ডেরই মতো, হালকা গরম, দীর্ঘ শীতকাল এবং ভালো পরিমাণ বৃষ্টিপাত। কিন্তু বসবাসের এত অনুকূল হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের জনসংখ্যা ইংল্যান্ডের জনসংখ্যার মাত্র 7%। নিউজিল্যান্ডের মানচিত্র দেখলে দেখতে পাবেন যে প্রায় 80% নিউজিল্যান্ডে কোনো মানুষ থাকে না। নিউজিল্যান্ডের 70% জনসংখ্যা উত্তর দ্বীপে বসবাস করে এবং উত্তর দ্বীপের প্রায় 50% জনসংখ্যা এই একটা শহর অকল্যান্ডে বাস করে। এবার প্রশ্ন হলো, এত মনোরম জলবায়ু, সুন্দর দৃশ্য, কম অপরাধের হার এবং উচ্চমানের জীবনযাত্রা হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের 80% এলাকা খালি কেন? এই মানচিত্রের দিকে নজর দিলে দেখতে পাবেন নিউজিল্যান্ডের পাশে অন্য কোনো দেশ নেই, চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা। সব থেকে কাছের দেশ হলো অস্ট্রেলিয়া, সেটাও আবার প্রায় 4000 কিলোমিটার দূরে। অর্থাৎ আপনি যদি ভারত কিংবা বাংলাদেশ থেকে আসতে চান তাহলে আরব মহাসাগর এবং ভারত মহাসাগরের ওপর দিয়ে প্রায় 11,000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে আপনাকে নিউজিল্যান্ডে আসতে হবে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে অনেক দূরে, একদম সমুদ্রের মাঝখানে মানুষ কিভাবে এই দ্বীপে এসে পৌঁছালো? নিউজিল্যান্ডের অফিসিয়াল ডেটা অনুযায়ী আজ থেকে প্রায় 1000 বছর আগে 1320 থেকে 1350 শতাব্দীতে মাওরি জনগোষ্ঠীর অধিবাসীরা নিউজিল্যান্ডকে আবিষ্কার করেছিল। প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এই পলিনেশীয় দ্বীপপুঞ্জে বসবাসকারী অধিবাসীদের বলা হয় মাওরি। 1300 শতাব্দীর কাছাকাছি সময়ে মাওরিরা তাদের পুরনো দ্বীপগুলো ছেড়ে বড় বড় নৌকায় করে সমুদ্র পাড়ি দিতে শুরু করে এবং একটা সময় তারা এই নিউজিল্যান্ডে পৌঁছায়। কিন্তু মাওরিদের ইতিহাসগত রেকর্ডে এই বিষয়টি নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। মাওরি ঐতিহ্য অনুযায়ী নিউজিল্যান্ড 1300 শতাব্দীতে নয়, বরং এরও 500 বছর আগে অর্থাৎ 750 খ্রিস্টাব্দে কুপ নামে একজন মাওরি জনগোষ্ঠীর অধিবাসী সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। এই একই সময়ে মঙ্গল এবং চেঙ্গিজ খান সমস্ত ইউরোপ ও এশিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল। কুপ একজন সাধারণ জেলে ছিল যে তার জনগোষ্ঠীর মানুষদের খাদ্যের জন্য সমুদ্রে গিয়ে মাছ ধরত। কিন্তু এই সময়টাতেই একটা বড় সমস্যা শুরু হয়। যখনই তারা মাছ ধরার জন্য জাল পাতত, তখন সেই জালে যা মাছ পড়তো সবগুলোই সেখানকার অক্টোপাস খেয়ে ফেলত। যেহেতু এই মাওরি জনগোষ্ঠীর খাদ্যের প্রধান উৎস ছিল এই মাছ, তাই হঠাৎ তাদের খাদ্যাভাব দেখা দেয়। এর সমাধান হিসেবে কুপ এবং তার কিছু সঙ্গী মাছ সমুদ্রে গিয়ে অন্য কোনো দ্বীপ খোঁজার একটা সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের খাদ্য এবং পানীয়ের কোনো অভাব হবে না। এরপর কুপ তার 20 থেকে 25 জন সঙ্গীকে নিয়ে প্রশান্ত মহাসাগরে পাড়ি দেয় এবং কয়েকদিন ভ্রমণ করার পর তারা একটা বড় এবং সুন্দর দ্বীপ দেখতে পায়, আর এটাই ছিল নিউজিল্যান্ড। এই দ্বীপটি ছিল বড় বড় পর্বত শ্রেণী দিয়ে ঘেরা, কিন্তু সমতল ভূমিতে বিভিন্ন রকম ফলের গাছ ছিল এবং অনেক পশুও ছিল, বিশেষ করে এই ভেড়া। সব থেকে বড় বিষয় হলো যে এখানে তখনও পর্যন্ত কোনো মানুষ বাস করতো না। কুপ ভাবলো এই দ্বীপটা তাদের জনগোষ্ঠীর মানুষদের বসবাসের জন্য একদম পারফেক্ট, তাই সে তার কয়েকজন সঙ্গীকে পলিনেশীয় দ্বীপগুলোতে পাঠিয়ে দেয় এই দ্বীপের খবর দেওয়ার জন্য এবং সেখান থেকে বাকিদের নিয়ে আসে। তখন থেকেই মাওরি জনগোষ্ঠীর লোকজন এই নিউজিল্যান্ডে বসতি স্থাপন করে। 17 শতক পর্যন্ত মাওরিরা সুখে শান্তিতে এই নিউজিল্যান্ডে বসবাস করছিল। পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে অনেক দূরে, মাঝ সমুদ্রের মধ্যে অবস্থিত হওয়ার কারণে বাইরে থেকে শত্রুদের আক্রমণেরও কোনো ভয় ছিল না। কিন্তু তাদের এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ এর কয়েক দশক পর থেকেই পশ্চিমী জাতিগুলো তাদের শক্তি বাড়ানোর জন্য পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আসলে এই সময়টাতেই ইউরোপীয় দেশগুলো নতুন নতুন দেশ, দ্বীপ, মহাদেশ এগুলো আবিষ্কার করে তার উপর দখল করে নিজেদের ঔপনিবেশ প্রতিষ্ঠা করছিল। আর এর প্রভাব দ্রুতই নিউজিল্যান্ডে শান্তিপূর্ণভাবে বসবাসকারী মাওরি জনগোষ্ঠীর উপর পড়তে চলেছিল। 1642 সালে অ্যাবেল টাসম্যান নামে একজন ডাচ অনুসন্ধানকারী প্রশান্ত মহাসাগরের দক্ষিণে একটি
মহাদেশের খোঁজে বের হয়েছিলেন সেই সময় ইউরোপীয়রা বিশ্বাস করত যে এই অঞ্চলে একটা বড় মহাদেশ অবশ্যই থাকবে যা তাদের ব্যবসা সম্প্রসারণে এবং নতুন উপনিবেশ স্থাপনের জন্য সুযোগ করে দেবে। 1642 সালেই অ্যাবেল টাসম্যান নিউজিল্যান্ড আবিষ্কার করলেন, কিন্তু যখন তিনি তার দলবল নিয়ে এই দ্বীপে ওঠার চেষ্টা করেন তখন মাউরি জনগোষ্ঠীর বাসিন্দারা তাদের উপর আক্রমণ করে, যার ফলে অ্যাবেল টাসম্যানের অনেক লোক মারা যায় এবং শেষমেশ তিনি সেখান থেকে পালাতে বাধ্য হন। এরপর 1779 সালে একজন ব্রিটিশ অফিসার জেমস কুক নতুন মহাদেশের খোঁজ করতে বেরিয়ে একটা সময় নিউজিল্যান্ডে পৌঁছান, কিন্তু জেমস কুকের সৈন্য এবং মাউরি জনগোষ্ঠীর মানুষের মধ্যে একটা রক্তাক্ত লড়াই শুরু হয়। মাউরিরা তাদের অঞ্চলের নিরাপত্তার জন্য লড়াই করছিল এবং এবারেও শেষমেশ জেমস কুককেও এই দ্বীপ থেকে ফিরে যেতে হয়, কিন্তু ফিরে আসার পর তিনি এই যাত্রার সম্পূর্ণ বর্ণনা সহ একটি মানচিত্র তৈরি করেন। আর এই মানচিত্র ধরেই 1800 শতকে ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসতে শুরু করে। এবার তারা মাউরি জনগোষ্ঠীর মানুষদের অনেক বুঝিয়ে সুঝিয়ে বাণিজ্য থেকে লাভ্যাংশের লোভ দেখিয়ে আস্তে আস্তে ব্রিটিশরা নিউজিল্যান্ডে তাদের নৌবন্দর নির্মাণ করতে শুরু করে। আর পরবর্তী 100 বছরের মধ্যেই ব্রিটিশরা পুরো নিউজিল্যান্ডকে নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর থেকে একদিকে যেমন নিউজিল্যান্ডের উপর ব্রিটিশদের প্রভাব বাড়ছিল, তেমনি অন্যদিকে মাউরিরা তাদের অধিকারের জন্য নানান বিদ্রোহ শুরু করে। 1840 সালে ব্রিটিশ এবং মাউরি জনগণের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে দ্য ট্রিটি অফ ওয়েতাঙ্গি বলা হয়। এই চুক্তির পর নিউজিল্যান্ড অফিসিয়ালভাবে ইউরোপ এবং ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। যেখানে একটা সময় মাউরিদের জনসংখ্যা ছিল প্রায় 2 লাখ, সেখানে 100 বছর পর সেই সংখ্যা এসে দাঁড়ায় প্রায় 40 লাখের কাছাকাছি। আর এর পেছনে মূলত দুটো কারণ ছিল। প্রথমত, ইউরোপীয়রা যখন নিউজিল্যান্ডে আসে তখন তাদের অনেকের সাথে বিভিন্ন রোগের জীবাণু চলে আসতো। এই রোগগুলো ইউরোপীয় মানুষদের কাছে সাধারণ হলেও এই মাউরি জনগোষ্ঠীর মধ্যে এই রোগগুলো প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়নি, ফলে এই জীবাণু দ্বারা সংক্রামিত হয়ে বিপুল সংখ্যক মাউরি অধিবাসী অসুস্থ হয়ে মারা যায়। 1900 শতকের মধ্যেই নিউজিল্যান্ড একটি অত্যন্ত সহিংস জায়গায় পরিণত হয়ে ওঠে। দ্য ট্রিটি অফ ওয়েতাঙ্গি চুক্তির মাত্র 5 বছর পর ব্রিটিশ এবং মাউরি জনগোষ্ঠীর মধ্যে জমির অধিকার নিয়ে একটা বড় মাপের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধটি পরবর্তী 40 বছর ধরে চলেছিল, আর এই যুদ্ধগুলোতে হাজার হাজার মাউরি জনগোষ্ঠীর মানুষ মারা গিয়েছিল। 1881-তে এসে মাউরিদের সমস্ত বড় নেতারা মারা যাওয়ার পর এই আন্দোলন সম্পূর্ণরূপে দমন করা হয়। যদিও এরপর ব্রিটিশরা ভালোভাবেই বুঝেছিল যে স্থানীয় মাউরিদের ছাড়া এখানে কোনোভাবেই উন্নতি সম্ভব নয়, তাই এই যুদ্ধগুলোর পর থেকে ব্রিটিশরা অনেক মাউরি বাসিন্দাদেরকেও নানান প্রকল্পের অন্তর্ভুক্ত করে। তারপর থেকেই নিউজিল্যান্ডে শান্তি এবং প্রগতির যুগ শুরু হয়। কিন্তু এবার প্রশ্ন হলো, বর্তমানে নিউজিল্যান্ডের এত বড় একটা অংশ খালি কেন? আসলে এর কারণ হলো এখানকার ভূপ্রকৃতি। নিউজিল্যান্ডের দক্ষিণ অংশে চারপাশে উঁচু উঁচু পর্বতশ্রেণী এবং এই অঞ্চলে জমি এত পাথুরে ও ঢালু যে এখানে রাস্তাঘাট ঘরবাড়ি তৈরি করা কার্যত অসম্ভব। পর্বতের এই পাশে অর্থাৎ পূর্ব পাশের জমিগুলো খুব শুষ্ক এবং অনুর্বর, তাই এখানে সেচ বা কৃষিকাজ করাও কঠিন। এই কারণগুলোর জন্য নিউজিল্যান্ডের অধিকাংশ জনসংখ্যা উত্তর দ্বীপে বাস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই নিউজিল্যান্ডে কালো চামড়ার মানুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ছিল, যার ফলে 1950 সাল পর্যন্ত এই নিউজিল্যান্ডের জনসংখ্যা খুবই কম ছিল। এই কম জনসংখ্যার সমস্যার সমাধানের জন্য নিউজিল্যান্ড সরকার পরবর্তীকালে তাদের অভিবাসন নীতিতে কিছুটা পরিবর্তন করলে এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে চীন, ফিলিপাইন্স এবং ভারত থেকে বহু মানুষ নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করে। 2023 সালে নিউজিল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় 52 লাখ। এর মধ্যে প্রায় 27% নিউজিল্যান্ডের বাইরে থেকে এসেছে। এই অভিবাসীদের অধিকাংশই অকল্যান্ড এবং তার কাছাকাছি এলাকায় বাস করে, যার ফলে অকল্যান্ড আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি। এর মূল কারণ হলো অকল্যান্ডে জমির সরবরাহ অনেক কম, কিন্তু বাড়ির চাহিদা অনেক বেশি। এই আবাসনের সংকট সমাধানের জন্য বর্তমানে নিউজিল্যান্ডের সরকার এখানকার অধিবাসীদের প্রায় $8,000 পর্যন্ত অনুদান দেওয়া শুরু করেছে, যাতে তারা অকল্যান্ড থেকে 100 কিলোমিটার দূরে ওয়েকাটো শহরে এসে তাদের বসতি স্থাপন করে। নিউজিল্যান্ডের পুরো কৃষি শিল্প মূলত পশুর মাংসের রপ্তানির উপর নির্ভরশীল। উত্তর দ্বীপে ভারী বৃষ্টি এবং উর্বর জমির কারণে এখানে প্রচুর ঘাস জাতীয় উদ্ভিদ
জন্মায়, যা ভেড়া, ছাগল এবং গরুর প্রধান খাদ্য। ফলে এখানে পশুপালনও খুব ভালো হয়। নিউজিল্যান্ডে যেখানে মানুষের সংখ্যা মাত্র 52 লাখ, সেখানে ভেড়ার সংখ্যা প্রায় 3 কোটি। তাই বর্তমানে নিউজিল্যান্ড সব থেকে বেশি মাংস, ভেড়ার লোম এবং বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট রপ্তানিকারক দেশ। এখানকার প্রায় 95% পশুর মাংস বাইরের দেশে এক্সপোর্ট করা হয় এবং 2019 সালে এই রপ্তানির মাধ্যমে নিউজিল্যান্ড প্রায় $46 বিলিয়ন আয় করেছে। তো বন্ধুরা, এই ছিল নিউজিল্যান্ড সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।